আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা লাইভে। আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে রাত ১২টায় লাইভে আসবো। যথারীতি আসতে পারিনি। একটু সময় লেগেছে। ০.৫ ঘন্টা বা ২৫ মিনিট একটু দেরি হয়েছে। কারণটাও আছে। আজকে আ পবিত্র শবে কদর এবং আজকে লাইলাতুল কদরের নামাজের বিষয়গুলো ছিল। তো সবকিছু আ শেষ করে আসলে শেষ বলতে কথা নেই। তারপরেও মোটামুটি আ যতটুকু পারা যায় আসলে ইবাদত বন্দেগী করে আমরা চলে আসলাম লাইভে। আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের সাথে আজকে আছেন অনেকদিন পর আমাদের গেস্টকে পাইলাম। সেটা হচ্ছে মহিউদ্দিন মাহি আছেন। থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমাদের তো আমরা অনেকদিন ধরে কথা প্রত্যেকদিন বলার আপনার সাথে হয়। আসলে আড্ডা দেওয়ার কথা হয় বা লাইভে আসবো বলে কথা হয়। কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত আপনাকে পাইলাম বা আমাদের টাইমের আসলে ম্যাচিং হইল। তো হ্যাঁ, ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে গত সপ্তাহটা যেই ব্যস্ত একটা ফুটবলীয় সময় গেছে, সেই গত সপ্তাহের প্রত্যেকটা ম্যাচ নিয়েই আমরা টুকটাক কথা বলব, আড্ডা দিব, আলোচনা নয়। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের কথাবার্তা কিংবা আপনাদের মনের যা আছে চাইলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আ ভাই, সবার আগে আসি, এই যে ধরেন আমাদের ব্যস্ততার মাঝেও আপনি সময় দিচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো থ্যাংক ইউ ভাই। এই গত সপ্তাহের ফুটবল নিয়ে যদি আলোচনা করতে চাই, সবার আগে অবশ্যই বাংলাদেশ ভারত ম্যাচ আসে। এটা সবার আগে হুম, আলোচনা করতেই হবে। এটা আমাদের আলোচনা করা ফরজ। এবং হামজা চৌধুরী, হামজা বহুল জি। প্রতীক্ষার পর আমরা আসলে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার পেয়েছি দক্ষিণ এশিয়ায়। আপনি যদি বলেন সবচেয়ে বড় নাম, সবচেয়ে বড় ওজনের একটা নাম হচ্ছে এই হামজা চৌধুরী। সেই হামজা চৌধুরী কিন্তু অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলে ফেললেন এবং তার খেলাও দেখেছেন। সব মিলিয়ে দুর্দান্ত হামজা দুর্দান্ত। চৌধুরীকে আমাদের পাওয়া এবং তার ম্যাচ খেলা বাংলাদেশের জার্সিতে। আপনি কেমন দেখলেন? কেমন লাগলো? হামজা চৌধুরীকে কেমন দেখলেন? হামজা চৌধুরীকে নিয়ে স্বপ্ন, প্রত্যাশা, আশা, ভরসা, যদিও অনেক কিছুই আছে। সব মিলিয়ে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান? আসলে ফার্স্ট অফ অল, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আর বিশেষ করে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারকে আমরা আরো আগে পেতে পারতাম। যাই হোক, কমিউনিকেশন বা যে কোনো একটা কারণে হামজার খেলা হয়নি। তো হামজা যেই সময় বাংলাদেশের হয়ে খেললেন, এটা ক্রুশিয়াল টাইম। যে মানে এমন একটা ম্যাচ খেললেন, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী আমরা যাদেরকে ভাবি, ধরেন ভারত থেকে আমরা হয়তো বা শক্তিতে একটু কম, আমাদের প্লেয়াররা তাদের থেকে একটু দুর্বল হতে পারে, কিন্তু আমরা কিন্তু ভারতকে কখনো মানে শত্রু ছাড়া ভাবি না খেলার দিক থেকে। তো একটা হাই ভোল্টেজ ম্যাচে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ারের এরকম অভিষেক, এটা আমাদের দেশের ফুটবলের জন্য একটা নতুন সূর্যোদয় বলা যায়। কারণ হচ্ছে কি, আপনি দেখেন এই ম্যাচটা কাভার করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক গিয়েছিল শিলংয়ে। রাইট, তারপরে আমার নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতেও হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু গণমাধ্যমে ব্যাপক একটা প্রচারণা, তাকে নিয়ে অ্যানালাইসিস, তাকে নিয়ে আলোচনা। ইভেন ইন্ডিয়া দল সুনীল ছেত্রীকে ফিরালেন হামজাকে মানে আটকানোর জন্য। কিন্তু আমি খেলাটা দেখে যতটা, হামজাকে দেখে যতটা আনন্দ পেয়েছি, তার থেকে মানে ই লাগছে যখন দেখছি যে আপনার বাংলাদেশের প্লেয়াররা আসলে এই ফুটবলের সাথে অভ্যস্ত না। হামজা চৌধুরী রাইট, খেলে হচ্ছে ইংলিশ কন্ডিশনে, সে ইপিএল খেলালো একটা প্লেয়ার। সবচেয়ে বেশি পাওয়ার ফুটবলটা হয় কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং আপনি আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট, আপনি জানেন ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্স যারা থাকেন বা মিডফিল্ডার যারা থাকে, এরা খুবই আক্রমণাত্মক হয়। এরা খুবই আক্রমণাত্মক হয়, এদের গতি ভালো থাকে, এদের স্ট্রেংথ বেশি থাকে, আর তো পাওয়ার থাকে। তো সেই পাওয়ারের সাথে আমাদের দেশের যারা ফুটবলার, তাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমি মাঠের মধ্যে রাইট, দেখছিলাম যে হামজা চৌধুরী কিন্তু শুধু একজন মানে প্লেয়ার হিসাবে না, মাঠের মধ্যে সে একজন কোচের দায়িত্বের মতো ছিল। মানে পুরো ম্যাচটা সে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিল। যে আচ্ছা ঠিক আছে, যে আমরা যে দেখলাম যে 10 নম্বর জার্সি পরে যে প্লেয়ার, সে একটা সাক্ষাৎকার দিলেন যে তুমি সামনের দিকে, হামজা চৌধুরী তাকে বলতেছেন যে তুমি সামনের দিকে সামলাও, আমি পিছনের দিকটাতে আছি।
তো হামজা চৌধুরী বাংলাদেশের টিমটার কে পুরো একটা শক্তি দিয়েছে। সেদিনকে সবার ভিতরে যে এই সাহসটা ছিল, ইন্ডিয়াকে বিট করার থেকেও বড় বিষয়টা যেটা ছিল, মানে ইন্ডিয়াকে তো আমরা হারাতে পারিনি, কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল, আমাদের সবার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। পুরো ম্যাচটাই আমি দেখেছি যে আমরা যত মানে সুযোগগুলো সৃষ্টি হয়েছিল, আমরা একটা বড় ব্যবধানে মানে জয়ের সুযোগ ছিল, কিন্তু সেটা না হলেও আমরা আসলে খুশি। কারণ হামজা চৌধুরীকে আপনার ধারণ করার আগে আপনার আত্মবিশ্বাস ধারণ করতে হবে, প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের আত্মবিশ্বাস। এবং ফুটবল খেলাটা তো শুধু আপনার শারীরিক খেলা না, মানসিকতার খেলা। আপনার গেম প্ল্যানটা হচ্ছে মাথা দিয়ে করতে হবে, যে বলটা ওইখান থেকে এই পাশ থেকে এই পাশ থেকে আমি পাঁচ করে করে ডি বক্সের দিকে আগাবো প্রতিপক্ষের। তো সেই গেম প্ল্যান গুলো হামজা চৌধুরী ছোটবেলা থেকেই শিখে আসছেন ইংলিশ কোচদের দ্বারা। বাংলাদেশের প্লেয়াররাও সবাই খেলতে হলে এসব প্ল্যানেই থাকতে হবে, কিন্তু আপনার বডি কতটুকু আপনাকে সাপোর্ট করে, আপনার মানসিকতা আপনাকে কতটুকু সাপোর্ট করে, আপনার কন্ডিশন আপনাকে কতটুকু সাপোর্ট করে, সেটারও একটা ব্যাপার থাকে। এখন হামজাকে মাঠে পেয়ে বাংলাদেশের বাকি 10 জন খুব উৎফুল্ল ছিল, খুব আত্মবিশ্বাসী ছিল। কিন্তু কিছু কিছু ল্যাকিংস কি দেখেন, হামজা চৌধুরী যখন বল থ্রো করে, পাস দেয়, ওরা হচ্ছে ওয়ান টাচে খেলে সবসময়। এরা কিন্তু মানে ইউরোপিয়ান ফুটবলটা কি, যে আপনি কখনো বল পায়ে নিয়ে ঘুরবেন না, আপনি বল আপনার কাছে আসা মাত্রই আপনি কার কাছে দিবেন সেটা নিয়ে আপনার ভাবতে হবে, ঠিক না? ফুটবলে এটার প্রতিটা কোচেরই এই ট্যাকটিক্স থাকে যে তুমি তোমার নিজের পায়ে বল রাখবে না, তুমি বল পাওয়া মাত্রই আরেকজনের কাছে দিয়ে দিবে স্পেস তৈরি করার জন্য। কিন্তু হামজারা যে পাস গুলো দেয়, পাঁচের মধ্যে একটা পাওয়ার থাকে আলাদা। তারপর পাঁচের মধ্যে কিছু ব্যাপার থাকে যে একটা পাস আপনি রিসিভ করার আগেই জাস্ট খালি ওয়ান টাচ দিয়ে আরেকজনের কাছে পাঠিয়ে দিবেন। এরকম কিন্তু কিছু ব্যাপার থাকে যে বলটা বের করে ফেলবেন 4-5 জনের মধ্যে দিয়ে, সেটা বুঝে মানে বুঝতে একটু সময় লাগবে। যেমন আমাদের মোরসালিনকে দেখলাম, ইমনকে দেখলাম, তারা বেশ ভালো পজিশনেই খেলতেছিল, কিন্তু বল কন্ট্রোল করতে মুশকিল হচ্ছিল। কিছু কিছু বল থ্রু করলে মিডফিল্ড থেকে, যেগুলো রিসিভ করে রেখে বা আরেকজনের কাছে দিবে বা সে নিজে একটা পজিশন যে শট নিবে, সেরকম মানে একটু সময় লাগবে। হামজার সাথে প্র্যাকটিস করতে হবে, হামজার খেলার ধরনের সাথে নিজেদেরকে অভ্যস্ত করতে হবে, একটু সময় লাগবে। তবে আমি খুবই খুশি, এবং হামজাতে আমরা সবাই, আমি আপনাকে দেখছিলাম, আপনি আপনার পেজ থেকেও হামজার খেলা কে মানে কারা কোথায় উপভোগ করছেন সেগুলো আপনি দেখাচ্ছিলেন। এটা একটা বিষয় যে আমরা আসলে ফুটবলটাকে হৃদয় দিয়ে ভালোবাসি। বাঙালি ক্রিকেটটাকে ভালোবাসে, কিন্তু বাঙালির কাছে ফুটবলের ভালোবাসাটা সব সময় আলাদা। সেটা আপনি দেখবেন যে 70 বয়সের লোকজন যেভাবে এনজয় করতেছে, আবার 20 বছরের একটা তরুণ সেভাবেই এনজয় করতেছে। ফুটবলের সাথে আমাদের একটা আলাদা বন্ধন আছে। সেটা হামজা চৌধুরী আসুক, ফাহমিদুল আসছেন এবং জামাল ভুইয়া ছিলেন, এরা আসতে মানে এরা যখন খেলা শুরু করবেন, এরা সবাই যখন পারফর্ম করা শুরু করবেন বাংলাদেশের হয়ে রেগুলার, তখন আমাদের ফুটবল, আমি আশাবাদী যে আরো মানে আমাদের সোনালী যুগ যেটা 80, 85, 90, ওই সময়টা ইনশাল্লাহ আমরা ফিরে যাব। তবে হামজা চৌধুরীকে দেখে আমি অত্যন্ত খুশি, আমি খুবই আনন্দিত। কারণ লেস্টারে আমি তার খেলা দেখেছি, সে ফিল্ডে দেখিনি, আমি লেস্টারে তার খেলা দেখেছি, ইংল্যান্ডের দলের হয়েও সে খেলেছেন। তবে আমার একটা আফসোস ছিল, সেটা হচ্ছে কি, আমি খুব করে আশা করতেছিলাম যে হামজা একটা শট নেক গোলবারে, ঠিক আছে, কারণ তাদের শট নেওয়ার কোয়ালিটি এবং কন্ট্রোল সব কিন্তু আলাদা। পুরো ম্যাচে দু একটা চান্স নিজেও ক্রিয়েট, মানে চান্স তো ক্রিয়েট আসলে করেছে। যেরকম প্রথমে একদম সেন্টার করার প্রথম টাচটাই তো আপনারা দেখতে পাচ্ছেন, একদম 1 মিনিট আগে আপনি মুজিবুর রহমান জনি যদি ওই গোলটা, মানে গোলকিপার আপনি নাই, গোলটা মিস করলো, মানে সুযোগ আমরা ফাঁকা গোল পেয়েছি কয়েকবার, ফাঁকা গোল কয়েকবার একটা সুযোগ ছিল সেদিনকে আমাদের জয়ের, মানে অসম্ভব সুযোগ ছিল। বিশেষ করে আমরা যে সুযোগগুলো পেয়েছি, এটা ইন্ডিয়া পেলে আমাদেরকে এক হালি দিত। একদম একদম একদম। আর আমরা সবচেয়ে সন্তুষ্ট ছিলাম যে যেখানেই বল ছিল সেখানেই আপনার হামজা চৌধুরী, ওই যে কথায় আছে না, আর্জেন্টিনায় বলে হচ্ছে যেখানেই বল সেখানে রদ্রিগো ডি পল। ভারতের ম্যাচে আমরা দেখলাম যে বাংলাদেশের সাথে যেখানেই বল সেখানেই হামজা চৌধুরী, এবং এত স্ট্যামিনা আসলে মানে অকল্পনীয় একদম। মানে আপনি ডিফেন্স সামলাচ্ছেন, আপনি আবার অ্যাটাকে চলে যেতেছেন, আপনি মিডফিল্ডে চলে যাচ্ছেন, এবং কি এত গতিতে হামজার যে গতি আমরা দেখছি, এই গতির সাথে আসলে পেরে ওঠা ইন্ডিয়ার কোনো ফুটবলার আসলে পারে নাই। এবং কি পুরো ম্যাচটায় সুনীল ছেত্রীকে হচ্ছে এক প্রকার বোতলবন্দি করে রাখছে বা পকেটে ভরে রাখছিল হচ্ছে হামজা চৌধুরী, তাই তো? আমি শুনতে পাচ্ছি না আবার।
শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছেন না? আমি কি আবার একটু ঢুকবো? কারণ আমার না এর না, মাঝে আমি একটা তো ফোন শুনতে চলে পাচ্ছি, আসছিল, আমি তো তো এই শুনতে কারণে পাচ্ছি, হয়তোবা একটু প্রবলেম হয়েছে। আমি আমি তো শুনতে একটু পাচ্ছি, আমি আবার শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না। ওকে ওকে ওকে, যেটা বলছিলাম যে হামজা চৌধুরী প্রথম ম্যাচে যেটা দেখালো, যেখানেই বল সেখানেই হচ্ছে হামজা চৌধুরী। এবং হামজা চৌধুরীর যে স্ট্যামিনাটা আমরা দেখলাম, মানে এত গতিতে তিনি দৌড়াতে পারেন এবং কতগুলো বল যে তিনি উইন করেছেন সেটা আপনি হয়তোবা গুণেও রাখতে পারেন নাই। এবং চান্স তো ক্রিয়েট করেছেন অনেকগুলা, প্রায় 4-5টা একদম দেখার মতো চান্স ক্রিয়েট করছে হচ্ছে হামজা চৌধুরী। এবং সেটা হামজা চৌধুরীর গতির সাথে অপোনেন্ট তো পরাস্ত হইছেই, এবং বাংলাদেশের যে ফুটবলাররা আছে তারাও কিন্তু হামজা চৌধুরীর গতির সাথে মিলে, মানে একদম ম্যাচ করতে পারে নাই, এরকম একটা অবস্থা। তো আহ, আমাদের গেস্ট আসলে নেটওয়ার্কের জন্য হয়তোবা তিনি বাইরে আছেন, তো আলোচনা আসলে আমরা চলে যাই যে এই যে হামজা চৌধুরী, আমরা যেটা বলছিলাম যে তার গতির সাথে কিন্তু অপোনেন্টরাও পরাস্ত হয়েছে, এবং বাংলাদেশের যেই ফুটবলাররা আছে তারাও কিন্তু কোপ আপ তেমন করতে পারে নাই। এবার এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভাই এবার ভাই, শোনা এবার যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। দুঃখিত, আমার একটা ফোন আচ্ছা, চলে নেটওয়ার্কে আসছিল। হয়তো বা প্রবলেম ছিল। যেটা বলছিলাম যে হামজা চৌধুরীর হ্যাঁ, গতিতে তো ভারত তো পরাস্ত হইছেই, হ্যাঁ, বাংলাদেশের যে ফুটবলাররা আছেন তাদের যে অনেক উন্নতি করতে হবে হামজা চৌধুরীর সাথে, মানে ওই লেভেলে বা তাকে সাপোর্ট দিতে, সেটা তো একদম পরিষ্কার এই ম্যাচে। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি দেখেন একটা একটা হামজা চৌধুরী ট্যাকেল করে ইন্ডিয়ার 7 নাম্বার যে প্লেয়ারটা, 7 নাম্বার জার্সিতে যে প্লেয়ারটা খেলেছে, সে মিডফিল্ড থেকে যখন দেখতে পারছিল যে তার পিছনে বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, সে তাকে বিট করে ফেলেছে, বিট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়ার 7 রাইট। নাম্বার জার্সি পরিহিত যে প্লেয়ারটা। তো হামজা তখন হচ্ছে মিডলে। তো সে যখন দেখছে যে না, পাওয়ারের সাথে ওই ইন্ডিয়ান প্লেয়ারের সাথে পাওয়ারে বাংলাদেশের প্লেয়ারটা পারছে না, সে হুট করে তার স্পিড বাড়িয়ে দিয়েছে, এবং স্পিডটা এমন ভাবে বাড়িয়ে দিয়েছে যে মনে হচ্ছে হুসাইন বোল্ট দৌড় মারছে। তো এটা তো আপনাকে মানে পারতে হবে। আর আপনার একটা জিনিস কি, যে আমরা দৌড় দিলে মনে হচ্ছে আমাদের ফুল বডি দৌড়াচ্ছে, আর হামজা যখন দৌড় দিচ্ছে তখন মনে হচ্ছে হামজার পা দুটোই দৌড়াচ্ছে, একদম রিল্যাক্স। আপনার সবার আগে ডেভেলপমেন্টের দরকার হচ্ছে যে আমাদের ফিটনেসের। তারপরে আমাদের যে বলের সাথে দৌড়ানোর জন্য যে আমাদের আউটফিল্ড দরকার, সেই আউটফিল্ড তো অত্যন্ত দুর্বল, বল ঠিকভাবে গড়ায় না। প্লেয়ার বলের সাথে কিভাবে স্পিডে দৌড়াবে, অনেক কিছুর উন্নতি করতে হবে। তবে এইসব দিকগুলো ফুটবলের জন্য ভালো। ফুটবলে প্রচুর পরিমাণ দর্শক যারা চান যে ভালো কিছু ফুটবল উপহার দেখ বাংলাদেশের দর্শকরা, রহমতগঞ্জ, ফরাসগঞ্জ, চট্টগ্রাম আবহানী, চট্টগ্রাম মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, তো বাংলাদেশ পুলিশ, এইসব দলগুলোর প্রতিটা দলের আলাদা আলাদা সমর্থক আছেন। ক্লাবের রূপগঞ্জ, এই প্রতিটা দলের আলাদা আলাদা সমর্থক আছেন ফুটবলের, যাদের যাদের সমর্থক আপনারা আজকে তৈরি হয়নি, সে 80-90 দশক, 70 দশকে তৈরি হওয়া। তো এইসব দর্শকরা তো আপনার ভালো ফুটবলের অপেক্ষায় এখনো মাঠে যান। হামজা চৌধুরীরা যে ফুটবল উপহার দিবেন, সেই ফুটবল উপহারটা আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের কন্ডিশন, বাংলাদেশের ক্লাবে খেলে, এরা একটা দিন দিতে পারবেন যদি সেভাবে তারা ফ্যাসিলিটিস পায়। কারণ একটা প্লেয়ারকে দেখলেই মনে হয় আর গায়ে শক্তি নাই, একটা হেড দিতে পারবে না, একটা শট দিতে পারবে না। আমার কেন আফসোসটা লাগতেছে যে আমি হামজাটা শট দেখতে চাচ্ছিলাম, যে হামজা শটের যে পাওয়ার, সেই শট গুলো যখন বারপোস্ট বরাবর যাবে মানে অন টার্গেটে, ভারতের গোলকিপার পারবে না। এগুলোর সবকিছু, কারণ আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এদের খেলা দেখে অভ্যস্ত। মালদ্বীপ তো কয়েকদিন ধরে আপনার মানে বাংলাদেশকে একটু পরাজিত করতেছে। মালদ্বীপকে আমরা হারাইছি না, মালদ্বীপকে হারাতে আমরা সাফ জিতছি, আমরা শ্রীলঙ্কাকে হারাইছি, আমরা ভারতকেও হারাইছি ভাই 22 বছর আগে। আমি 22 বছর আগে ভারতকে হারানোটা দেখছি, বুঝছেন? আমাদের কাছে তখন বাংলাদেশের ফুটবল মানে ব্যাপক একটা ফুটবল ছিল। কাঞ্চন এই ম্যাচেও খেলতেছিল, কিন্তু কাঞ্চন ভাই ভারতকে খেলে। আপনি 22 বছর আগে আপনার আমার মনে হয় একটু প্রবলেম হয়েছে সাউন্ডে। শোনা যাচ্ছে? আমাকে ইন্টারনেটে শোনা যাচ্ছে? একটু ভালোই ঝামেলা করছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি।
আপনার আমাদের টাকলা ফরহাদ ভাই ছিলেন, কাঞ্চন ভাই ছিলেন, আলফাজ, তারপরে আপনার বেশ কয়েকজন প্লেয়ার ছিল, তারপরে যে এখন যে আমাদের যে গোল আপনার তাদের খেলার মধ্যে ভাই আলাদা সৌন্দর্য ছিল। তখন পাকিস্তানের মাঠে ফরহাদ ভাই নামে দৌড়াচ্ছে, মাথায় ঘাম দেখে মনে হচ্ছে রবার্তো কার্লোস দৌড়াচ্ছে। ফিটনেসও ভালো ছিল তখন, এক একজনের ফিটনেস আর্মিদের মতো ছিল। কিন্তু আমাদের এখন ফিটনেস ডেভেলপমেন্ট করলে এখন তো টাকা পয়সা, ক্লাবের যে সুযোগ সুবিধা আগের থেকে অনেক বেড়েছে, তা আমার মনে হয় সবাই ফিটনেস এবং মানসিকতা, শুধু ফুটবল খেলে যদি আমি আমার ক্যারিয়ার করতে চাই, মানে ইনকাম সবকিছু যদি ফুটবলের উপরে আমি ডিপেন্ড করতে চাই, তাহলে আমার মনে হয় ভালো কিছু পসিবল বাংলাদেশের জন্য। অনেক ভালো ভালো কি হচ্ছে, বাংলাদেশে একটা জিনিস ল্যাকিংস আছে বাংলাদেশের ফুটবলারদের ক্ষেত্রে, শুধু শুধু ফুটবলার না, এখানে ক্রিকেটারদেরও ক্ষেত্রেও আছে। ধরেন আমি কয়েক বছর খেলবো, কয়েক টাকা ইনকাম করবো, কয়েকটা ধরেন একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো, দুটা জমি কিনবো, শেষ। কিন্তু এরা কখনো মানে বড় প্লেয়ারদের বাদ দিলে ছোট যারা প্লেয়ার আছে, মানে এভারেজ প্লেয়ার যারা আছে, সেটা ফুটবলার হোক ক্রিকেটার হোক, তারা কিন্তু নিজের প্রতি বা নিজের দিকে যে একটা ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু তারা করতে চায় না। যেরকম অনেক অনেক ছোট ছোট ফুটবলার আছে বিদেশে, আপনি দেখবেন তারা নিজস্ব কোচ রাখে, একদম পার্সোনাল ট্রেনার রাখে। এই যে যেই টাকা ইনকাম করে তার 3 ভাগের প্রায় 2 ভাগই তারা খরচ করে নিজের নিজের বডির উপরে বা নিজের ফিটনেসের কাছে। এটা কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলার আপনি আপনি আমার বোধ হয়, আমি যতদূর জানি এরকম আপনি খুঁজে পাবেন না, হয়তো বা 2-1জনকে পাইতে পারেন। আদারওয়াইজ এই যে ইনকাম করার পরে ওই টাকা দিয়ে নিজের খরচে যে নিজের একটা উন্নতি করার যে একটা ব্যাপার আছে, বা কোচ, নিজের একটা পার্সোনাল ট্রেনার রাখা বা কোচ রাখা, সেটা কিন্তু আমার বোধ হয় বাংলাদেশে 2-1জন ফুটবলার পাবেন, এর বাইরে কিন্তু কারোরই নাই। আসলে কি আপনার একটা জিনিস, আমাদের আমাদের আপনার প্রতিটা স্পোর্টস এর প্রতিটা ডিপার্টমেন্টই খুব ব্যয়বহুল, এক্সপেন্সিভ। সব মানে প্রতিটা ডিপার্টমেন্টই বলেন, আপনি ব্যাডমিন্টন খেলতে যাবেন, আপনার হ্যাভি হ্যাভি মানে দামি দামি ব্যাট কেনা লাগবে, ঠিক আছে। আপনি হকি খেলতে যাবেন, হকির ব্যাট কেনা লাগবে। তা হকি আমি ছোটবেলায় যখন ফরিদপুর থাকি, আপনার 98-99 দিকে, তখন ইসা মুসা নামে 2জন ভাই ছিলেন আমাদের ফরিদপুরের। ইসা মুসা ভাই হচ্ছে বাংলাদেশ হকি ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন 90 দশকে। তো ফরিদপুরের বিষয়টা কেমন ছিল, ওইখানে মানে বিকেল বেলা হলে খেলাধুলার ব্যাপক একটা ব্যবস্থা ছিল, এবং সবাই হচ্ছে কি আপনার যার যার পার্সোনাল ব্যাট বল, একদম মানে ফরিদপুরটা খুব নাম করা ছিল তখন। ইসা মুসা ভাই বিশেষ করে যখন হকিতে ন্যাশনাল টিমে খেলে, তো ওই ক্ষেত্র থেকে তারপরে শরীফ নামে একটা প্লেয়ার ছিলেন, অনূর্ধ্ব 19 খেলছিল। তো আমি একটা জিনিস দেখতাম যে ওই সময়তেই আপনার হকি খেলার জন্য যে শুজ গুলো, যে পলি বল, তারপরে ক্রিকেটের তো আরো এক্সপেন্সিভ। তো এইসব জিনিস অনেকে পারে না, বাংলাদেশের যারা প্লেয়াররা একদম রুট লেভেলের, এরা ক্যারি করতে পারে না, টাকা পয়সা এগুলো সব ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, যে আমি একটু ভালো খেলতে পারলে আমি হয়তোবা যে কোনো একটা ক্লাব বা যে কোনো একটা ক্লাবের পক্ষ থেকে একটা সাপোর্ট পাবো, সেই আশায় আমরা ঢুকি, মানে প্লেয়াররা হয়তোবা ঢুকে, এটা আপনারা ভালো জানবেন। তারপরে হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে তো চান্স পাওয়ার জন্য তো কঠোর পরিশ্রম করা লাগে, কারণ আমরা যতই গালিগালাজ করি, যত কিছুই বলি যে কে কি পারলো কি পারলো না, বাংলাদেশের সেরা 11জন প্লেয়ারই কিন্তু আপনার জাতীয় দলে খেলে। এখানে আপনার যাই বলেন না, মানে যাই বলেন না কেন, কারণ আরো অনেক অভিজ্ঞ সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা এটা ভালো বলতে পারবেন। আমার মনে হয় সেরা 11জন প্লেয়ারই জাতীয় দলে খেলে, এখানে কোনো ভুল নেই, হয়তো বা 19-20 এই টাইপের। তো ওই পর্যায়ে যেতে একটা প্লেয়ারের যে পরিমাণে এফোর্ট দেওয়া লাগে, যে পরিমাণে খরচ লাগে, সেটা সাধারণ মধ্যবিত্ত পরিবার সামলানো খুব টাফ। এখন দেশের বাইরের দেশগুলোতে কি হয়, আপনার ভিতরে ট্যালেন্ট তারা খুঁজে, যে গড গিফটেড ট্যালেন্ট কিছু আছে কিনা আপনার ভিতরে, তাহলে আপনাকে যারা ফলো করবে বা আপনাকে যারা চায় ভবিষ্যতের জন্য, তারাই আপনাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে দিবে, একটা কোচ দিয়ে দিবে, আপনার ফিটনেস ধরে রাখার জন্য একটা ট্রেনার দিয়ে দিবে, আপনার খাবার দাবার সবকিছু একটা আমাদের নিয়মের মধ্যে নিয়ে আসবে। কারণ হচ্ছে আপনি আমাদের পরবর্তী একটা অ্যাসেট, আপনাকে ওরা সেল করবে। কিন্তু আমাদের দেশে তো সেই প্রচলনটাই নাই,
একটা প্লেয়ার যে একটা ক্লাব তৈরি করবে কোটি কোটি টাকা খরচ করে, সেই ক্লাবটা কি তাকে দিয়ে কি আপনার কোটি টাকা ইনকাম করতে পারবে? সে যদি সাকিব আল হাসানের মতো তারকা না হয়, সে যদি মোরসালিনের মতো প্লেয়ার না হয়, তাহলে তারা কিভাবে সেল করবে? আর সেল করা মানে তো শুধু আপনার ক্লাবে খেলানো না, সেল করার তো বিভিন্ন পলিসি থাকে। সেই পলিসি তো আমাদের ক্লাবগুলোতে মনে হয় না যে প্র্যাকটিস হয় বা এরকম ব্যবস্থা আছে। তাহলে অবশ্যই ট্যালেন্ট খুঁজে তার পিছনে একদম ছোটবেলা থেকে ইনভেস্ট করতো। এইসব প্র্যাকটিস থাকলে ভালো। এই কারণে বড় বড় যদি ইনভেস্টর, বড় বড় গ্রুপ অফ কোম্পানি যদি স্পোর্টস এর ইসে আপনার এগিয়ে আসে, তাহলে হয়তো বা ট্যালেন্ট গুলোকে প্রডিউস করার জন্য তাদের পিছনে পর্যাপ্ত ব্যালেন্স তারা খরচ করতে পারবে। না হলে আপনারা মানে আমাদের দেশে তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেলেপেলেরা বেশি আসে। এদেরকে কে পেট্রোনাইজ করবে বলেন? আর বহির্বিশ্বে তো তারা ট্যালেন্ট খোঁজে। আসলে আমাদের আমাদের হচ্ছে আপনার ওইরকম মাইন্ডসেট কিংবা ওইরকম একটা নিয়ম বলেন, যাই বলেন, ওটা আসলে তৈরি হয় নাই, বা একটা চেইন তৈরি হয় নাই ক্লাব থেকে কিংবা ন্যাশনাল টিম থেকে। সেটা তো হয়ই নাই। এবং বাংলাদেশের ফুটবলার যারা ধরেন 2 টাকা ইনকাম করে, তারা অন্তত 2 টাকা ইনকাম করার পরে নিজের পিছনে আসলে 1 টাকা খরচ করার একটা টেন্ডেন্সি, সেটাও কিন্তু তাদের তৈরি হয়নি। যেটার কালচার অন্য দেশে আছে, তারা ক্লাবও তাদের প্যাট্রোনাইজ করে, জাতীয় দল প্যাট্রোনাইজ করে, কিংবা অন্যান্য অর্গানাইজেশন প্যাট্রোনাইজ করে, নিজেরাও তারা নিজের পেছনে টাকা খরচ করে। কিন্তু এই টেন্ডেন্সিটা বা এই নিয়মটা বাংলাদেশে আসলে চালুই হয় নাই, বা এখন হয়তো বা হবে। ফুটবল নিয়ে আসলে অনেকে ভাববে সামনে। এই হামজা চৌধুরী যেহেতু আসছে আমাদের বাংলাদেশে, এই হামজা চৌধুরীর কাছ থেকে আমরা অনেক ফুটবলীয় কালচার জানবো, কিংবা তার আমরা অনেক টিপস এন্ড ট্রিক্স আমরা ফলো করব, এবং তাকে ফলো করে অনেকেই হামজা চৌধুরী হতে চাইবে। এবং আপনি হয়তোবা ধরেন আগামী 5 বছরে কিংবা 7 বছরে মোটামুটি কি বলে বেশ কয়েকটা ফুটবলার বা বেশ কয়েকজন ফুটবলার কিন্তু বের হয়ে আসবে এই হামজা চৌধুরীকে দেখে। এরকমটা মনে হয় কিনা? অফকোর্স আপনার আসবে, অনেকে আসবে। কারণ হচ্ছে কি, আপনার দেশের প্রতিনিধিত্ব করার একটা মানে গর্বই আলাদা, একটা ফিল আলাদা। আপনার আপনি একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বহির্বিশ্বে, সে সুযোগটা আপনার কেউই হাতছাড়া করবে না। প্রবাসে এই কালচারটা একটু ছিল। এখন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারেক আজিজরা যখন চলে এসেছেন, ফাহমিদুল খেলতে পারলেন না। কিন্তু দেখেন, এই ফাহমিদুল যে সাপোর্টটা পেয়েছেন বাংলাদেশের দর্শকদের কাছ থেকে তাকে খেলানোর জন্য, সেই সাপোর্টটা হয়তো ইতালিতে সে আরো 20 বছর খেললেও ইতালির লোকজন তারা করবে না, জীবনেও করবে না। বা আজকে এই ভালোবাসাটা পাওয়ার জন্য প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসবে। কারণ বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ক্রিয়া মানে ভক্ত যারা আছেন, তারা যাকে ভালোবাসেন হৃদয় দিয়েই ভালোবাসেন। আর এই হৃদয়ের ভালোবাসা আপনি কোথায় পাবেন বলেন? একদমই একদমই। আপনি দেখেন, বাংলাদেশের দর্শকদেরই কিন্তু হামজা চৌধুরীকে আসার সবচেয়ে বড় ক্রেডিট কিন্তু আপনি বাংলাদেশের ফুটবল প্রেমী বা ভক্ত বা কিছু কমিউনিটি আছে তাদের আপনি দিতে পারেন। ওই কমিউনিটির মাধ্যমে কিন্তু এই হামজা চৌধুরী বা ফরেন যে প্লেয়ার গুলো আছে বাংলাদেশের, তাদের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারতেছি, এবং তারা কোথায় খেলে, কিভাবে খেলে, তাদের ট্যাকটিক্স সবকিছুই আমরা জানতে পারছি। এবং তারা কিন্তু প্রতিনিয়ত ওই সব ফুটবলারদের মেসেজ করে, কমেন্ট করে ইনস্টাগ্রামে, এই যে হামজা চৌধুরী বলেছে, এবং হামজা চৌধুরী কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে শেষ পর্যন্ত। এবং অবশেষে হামজা চৌধুরী আসার শেষ পেরেকটা তো ঠুকছে অবশ্যই বাফুফে, ঠিক আছে, বাট হামজা চৌধুরীর মানে আগ্রহ জাগানোর কাজটা কিন্তু করছে বাংলাদেশের সমর্থকরা। এই যে ফাহমিদুলের কথা বলতেছেন, ফাহমিদুলকে আসলে ডেকে আনা হইলো, এবং তাকে আবার পাঠিয়ে দেওয়া হলো। তারপরে যেই প্রোটেস্টটা হইলো বাংলাদেশে, ফাহমিদুলের প্রতি যেই ভালোবাসাটা বাংলাদেশের মানুষ দেখাইছে, এই জিনিসটা তো তারা দেখছে। এবং শুধু তারাই না, যারা ফরেন ফুটবলার আছে বিদেশে, তারাও তো এই বিষয়গুলো তাদের কান পর্যন্ত গেছে, তারা সোশ্যাল মিডিয়াতে অন্তত এগুলো দেখছে। তো অবশ্যই তারা আপনার প্রত্যাশা রাখে, বা এরপরে হোপ জাগে তাদের কাছে যে না, বাংলাদেশের মানুষ আমাকে দাম দিতে জানে, আমাকে ভালোবাসতে জানে। এই ভালোবাসার কারণেই তো আসলে তারা এত দূর থেকে আসলে ছুটে আসা। এটা ছাড়া তো আর কিছু নেই। যে হামজা চৌধুরীকে আপনারা দেখলেন, হামজা চৌধুরীকে দেখে কি মনে হয়েছে? আমার তো মনে হয়েছে একদম মাটির মানুষ। এবং ওকে, নেটওয়ার্ক সমস্যা।
একটু অপেক্ষা করছি। এই যে হামজা চৌধুরীকে আমরা দেখলাম, হামজা চৌধুরীকে আমরা আসলে মাটির মানুষ হিসেবেই দেখেছি এবং আমার মনে হয় যে আপনার হামজা চৌধুরী বাংলাদেশের প্রতি যেই ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি যেই ভালোবাসা দেখাইছে এবং বাংলাদেশের মানুষ তার প্রতি যে ভালোবাসা দেখাইছে, এটাই আসলে হওয়া উচিত। এবং একজন ফুটবলার, একজন বড় মাপের ফুটবলার তখনই দেশটাকে খুব ভালোভাবে ওন করতে পারে যখন আপনি ভালোবাসা প্রদর্শন করতে পারেন। আমরা আমাদের গেস্টের জন্য অপেক্ষা করছি, তার নেটওয়ার্ক হয়তো বা সমস্যা থাকতে পারে, দেখা যাক কি হয়। একটু অপেক্ষা করতে হবে সবাই। নেটওয়ার্কে ঝামেলা করছে, নেটওয়ার্কে বোধহয় একটু সমস্যা বেশি, হ্যাঁ তাই না? হ্যাঁ একটু ঝামেলা করছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন এই যে সব মিলিয়ে আসলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। এবং সব মিলিয়ে যে বাংলাদেশের আছেন লাইনে ভাই, ঠিকঠাক আছে? হ্যাঁ এবার ঠিকঠাক আছে। আপনি কি আমাকে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ একদম, এবার ওকে আছে, পুরোপুরি ওকে আছে। একটু নড়াচড়া করেন, ফ্রিজ হয়ে গেলে বোঝা যায় না আসলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেটা হচ্ছে এই যে আমরা অবশ্যই সন্তুষ্ট অন্তত এই পারফরমেন্সের পরে, যদিও বাংলাদেশ জিততেই পারতো কিংবা আপনি মোটামুটি 4টা গোল বা 3টা গোল আপনি দিতেই পারতেন, এই জন্য বাংলাদেশের মানুষরা কিন্তু হতাশ। এবং ভারতকে এভাবে চেপে ধরা কিংবা ভারতের মতো ফুটবল টিমকে এইভাবে ডমিনেট করা, এটা আসলে আমরা হয়তোবা মোটামুটি আগের ম্যাচগুলো হয়তোবা হাড্ডাহাড্ডি লড়াই হয়, শেষ পর্যন্ত আমরা গোলকে হেরে যাই, কিন্তু এই ম্যাচে আমরা গোল চান্স ক্রিয়েট করছি এবং আমরা প্রেসারাইজ করছি তাদের, এবং পুরো ম্যাচে আমরা গোল করার জন্য মরিয়া ছিলাম। এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, যদিও অনেক মিস হয়েছে, ঠিক আছে। এগুলো আসলে তখনই আপনি মেনে নিবেন যখন কিনা আপনি বুঝবেন যে না, ফুটবলাররা চেষ্টা করছে, তাদের ভিতরে টেন্ডেন্সি ছিল, তারা প্রেস করে খেলার চেষ্টা করছে এবং বাংলাদেশ শেষ মিনিট পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত আসলে গোল দেওয়ার চেষ্টা করছে, জেতার চেষ্টা করছে। এটাই আমাদের আসলে স্বপ্ন দেখায়, আশা দেখায়। অবশ্যই আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি জাস্ট এটা দিয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু করি। আমি মাঝে একটা ছেলেকে দেখলাম যে পিএসজির একাডেমিক প্লেয়ার, সে প্রবাসী বাংলাদেশি, সে পিএসজির একাডেমিক প্লেয়ার এবং নিয়মিত পিএসজির আন্ডার-19 না যেন 17 এর দলে খেলে। তো এইসব প্লেয়াররা যখন চলে আসবে বাংলাদেশে, আমি একটা জিনিস দেখলাম যে হামজা, এটা তো সবাই গণমাধ্যমে দেখেছে যে হামজার বাংলাদেশে আসার যে বিষয়টি, সেটা যখন পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের হয়ে হামজা খেলছেন, তখন ইন্ডিয়ার গণমাধ্যমেও কিন্তু বেশ কিছু নিউজ হয়েছিল যে ভারতও ভাবছেন তাদের প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে। ঠিক আছে, ভারত তো স্বয়ং সম্পূর্ণ মানে খেলাধুলার বিষয়ে, যেমন ওদের বেশ কিছু লিগ হয়, তারপরে যে ওদের যে লিগটা হয় যেখানে ফরেন প্লেয়ার গুলো খেলেন, অবসরপ্রাপ্ত এবং রানিং কিছু প্লেয়ার, এইসব প্লেয়ারদের সাথে বাংলাদেশে খেলা তো এখনো বাংলাদেশ প্লেয়াররা তো এই সুযোগগুলো পায় না। ভারত আমাদের থেকে অনেক বেটার টিম রাইট নাও, বাট আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করব। ভারত এইবার আমাদেরকে যেমন ভয় পেয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সেই রকম ভয় পাবে। ভারত অবশ্যই আমাদের থেকে বেটার টিম, কিন্তু গত পরশু যে ম্যাচটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে ভারত মানে এতটা বাজে খেলছে, এবং আমার মনে হয়েছে ভারত আসলে এশিয়া মানে দক্ষিণ এশিয়ায় নাই, এরকম আমার মনে হয়েছে পুরো ম্যাচটা। যখন আমি খুব কোটায় এবং যখন পুরো ম্যাচটা হাইলাইট দেখলাম কিংবা পুরো এক্সটেন্ডেড হাইলাইট দেখলাম, তখন এটাই আমার কাছে মনে হয়েছে। তো আমরা আশা রাখবো যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। হামজা চৌধুরী এসেছেন, আরো অন্যান্য ফুটবলাররা আসবেন, এবং পরবর্তী যে জুন মাসে যেই ভারতের সাথে যেই ম্যাচটা আছে, সেই ম্যাচটা অবশ্যই বাংলাদেশ উইন করবে। এবং আমরা আশা করি অন্তত বাফুফের ভিতরে কিংবা এই যে প্লেয়ারদের নিয়ে যদি কোনো সিন্ডিকেট থাকেও, সেটাও যাতে ভেঙে যায় এবং আমরা যাতে ফুটবলার তৈরি করার এবং আমরা জয়ের জন্য খেলতে পারি, এবং আমরা বিশ্বকাপে যাতে 2030 সালে যেটা বলা হচ্ছে 2030-এ মোটামুটি আমরা কোয়ালিফাই করার একটা চিন্তা ভাবনা করছি, সেটা যাতে করতে পারি। এবং সেটা করতে পারলে যে আমাদের আর্জেন্টিনা এবং ব্রাজিল আর করার দরকার নাই, অলরেডি কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের
যেই হাইপটা আছে সেই হাইপটা কিন্তু শেষ হয়ে গেছে অনেকটা। আমরা এখন যেরকম ধরেন আগের দিন ভারতের ম্যাচ ছিল, পরের দিন আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হলো, হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের হাইপটা আছে, কিন্তু আপনি ওই আর্জেন্টিনা ব্রাজিল কেন করেন? একজনকে পচানোর জন্য করেন, আরেকজনে আর্জেন্টিনা, একজনে করেন ব্রাজিল। একজনকে পচানোর জন্য করেন, হয়তোবা মন থেকে ততটা ভালোবাসেন না যতটা ভালোবাসতে পারেন এই বাংলাদেশকে ভালোবাসতে পারেন। আপনি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি কারে পচাবেন? আপনি আমাকে পচাবেন? আমি তো বাংলাদেশ সাপোর্ট করি, বা আপনি বাংলাদেশ সাপোর্ট করেন, আমি কারে পচাবো? তাই না? নিজের জন্য বা নিজের দেশের জন্য সাপোর্ট করা অবশ্যই সেই দলটা হইতে হবে বাংলাদেশ। সেই দলটা বাংলাদেশকে সাপোর্ট করার মতো যথেষ্ট রসদ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল টিমে আছে। সামনে ফাহমিদুল আসলে, কিংবা আপনি যদি বলেন ওই যে সুলেমান ব্রাদার্সরা যদি আসেন দুই একজন, কিংবা আপনি যার কথা বলেন পিএসজি আন্ডার 17 18 যিনি খেলেন একাডেমিতে, তিনি যদি আসেন, কিংবা আরো লালিগার ফুটবলার আছেন, আরো আমেরিকান বংশোদ্ভূত আরো অনেকেই আছেন, এরা যদি চলে আসেন তাহলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে এবং এশিয়ার ভিতরে মানে দক্ষিণ এশিয়ার ভিতরে অন্তত বড় দল হয়ে যাবে এবং ডমিনেট করে সবাইকে হারানোর একটা ক্ষমতা রাখবে। এখনই তারা রাখছে। পরবর্তীতে কি হবে? বাংলাদেশ থেকে যে ফুটবলাররা উঠে আসছে তাদের দেখে বাংলাদেশ টিমটা তখন সেট হয়ে যাবে। অনেকে বলছে যে প্রবাসী ফুটবলাররা আসলে বাংলাদেশিদের কি হবে? ভাই তারাও তো বাংলাদেশি, এবং এবং তারা তারা পুরো টিমটাকে ব্যালেন্স করলো, এবং পরবর্তীতে আমরা আমাদের আমাদের পারফরমেন্স দেখাইয়া, আমাদের কোয়ালিটি দেখাইয়া পরবর্তীতে আমরা টিমে জায়গা করে নিলাম। তখন তো আর কোনো সমস্যা হবে না। আমার তো মনে হয় প্রবাসী ফুটবলাররা আসলে বাংলাদেশি ফুটবলাররা শক্তি পাবে, সাহস সাহস পাবে, এবং কি তারা চাইবে যে ওই প্রবাসী ফুটবলারটা কিভাবে খেলে তার থেকে আমি বেটার খেলবো। তাহলে তো বাংলাদেশ থেকেও বড় বড় ফুটবলার আসলে তৈরি হবে, হামজা তৈরি হবে, কিংবা হামজা ফাহমিদুলদের মতো আসলে ফুটবলার তৈরি হবে। অফকোর্স সেটাই আমাদের একটু আমাদের কমিউনিকেশন ডেভেলপমেন্ট করতে হবে, ফ্যাসিলিটিস বাড়াতে হবে। এখন ওই প্লেয়ারদেরকে নিয়ে আসার পরে আপনি কাদা মাঠের মধ্যে ছেড়ে দিতে পারবেন না। আপনাদের কন্ডিশন ভালো করতে হবে, আপনার ডেভেলপমেন্ট করতে হবে, ব্যাপক ডেভেলপমেন্ট করতে হবে। সেই কারণ হচ্ছে গিয়ে তারা আসলেই পারফর্ম করতে পারবে তা কিন্তু নয়। তারা আসলে তাদের কন্ডিশন তাদের প্রেফার করতে হবে। কন্ডিশন সাপোর্ট না করলে তারা তো ঝামেলায় পড়ে যাবে। দেখা গেল খেলতে এসে তারা অসুস্থ হয়ে গেল। সবকিছুতে ডেভেলপমেন্ট করতে হবে, সেটাই। এখন যে সময়টা আসছে বাংলাদেশ ফুটবল স্পন্সর পাইছে, কো স্পন্সর তাদের পিছনে ঘুরতেছে। তো এই বিষয়গুলো আসলে খুবই পজিটিভ সাইন, আর যেটা সম্ভব হয়েছে অবশ্যই হামজার জন্য। আমরা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রাখতে পারি এবং স্বপ্ন দেখতে পারি যে হ্যাঁ অবশ্যই 2030 বিশ্বকাপ আমরা খেলবো, এবং এই যে আপনার এবারের যে এশিয়ান কোয়ালিফায়ার যে ম্যাচগুলো খেলতেছি আমরা যাতে এশিয়ান কাপেও অংশগ্রহণ করতে পারি, এটা আমাদের প্রথম টার্গেট। এখন আমরা আরেকটা পর্বে চলে যাই, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের ম্যাচের পর ওই হাইপটা যেতে না যাইতেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের বিগ ম্যাচ হইলো, এবং পুরো দেশ এখন পর্যন্ত এবং আগামী এক সপ্তাহ হয়তো বা ঈদের পর পর্যন্ত এই হাইপটা কিন্তু থাকবে। বাংলাদেশের ম্যাচ নিয়ে কাটাছেঁড়া হবে, বাংলাদেশের ফুটবলারদের নিয়ে কাটাছেঁড়া হবে, এবং ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ট্রোল করা হবে, প্রশংসা করা হবে, এটাই কিন্তু চলছে এখন। আপনার পোস্টার আমরা একটা বানিয়েছিলাম, নিউজ স্টকে দিয়েছিলাম, আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার পোশাকে আপনার একটা ছবি আমরা দিয়েছি। তার মানে এটা আর বলার প্রয়োজন নাই যে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আমি আসলে ব্রাজিলের সাপোর্টারকে আনার চেষ্টা করেছি, একজনকেও পাই নাই। আমার বন্ধু বান্ধব যারা আছেন কিংবা কলিগদের ভিতরে যারা ব্রাজিল সাপোর্ট করেন তাদের ভিতরে আসলে কাউকেই তেমন ভাবে পাই নাই। তো আপনাকে নিয়ে আড্ডা দেওয়া হচ্ছে, হয়তোবা আরেকজন থাকতো, যদি থাকতো অবশ্যই ভালো হইতো। আর্জেন্টিনা ব্রাজিল দুজনে আসলে আড্ডা হয়ে যাইতো। এখন বলেন যে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ আসলে কেমন দেখলেন এবং কি মনে হইলো শেষ পর্যন্ত? আর্জেন্টিনা ব্রাজিল কোথায় কে? আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটা আসলে যদি ফ্রেন্ডলি ম্যাচও হয়, উত্তেজনা যা হবার মানে যতটুকু থাকার সেটাই থাকে। আপনার আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটা সারা গোটা বিশ্বে যেমন মানুষ মানে যেভাবে আপনার সমর্থন করে, যেভাবে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সেটার জন্য কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ কখনো হাই ভোল্টেজ হওয়া দরকার হয় না। জাস্ট দুজনের ম্যাচ হইলেই সবাই এটা উপভোগ করে, মানে হৃদয় দিয়ে উপভোগ করে, সবাই ফিল করে যার যার জায়গা থেকে, যারা দলকে সাপোর্ট করে তারা আনন্দ পায়। কারণ এটা একটা মিষ্টি মধুর একটা আপনার কি বলে বাকযুদ্ধ আমরা করি।
ঠিক আছে, ডিবেট আমরা Right. করি, এটা মানে যুগের পর যুগ ধরে করে আসছে। আমাদের আগে আমাদের চাচারা করেছে, বাবারা করেছেন, তার আগে হয়তো বা যারা ছিলেন তারা করেছেন। এটা একটা মানে মজার একটা আলোচনা। তো এইবারের যে ব্রাজিল, আর্জেন্টিনা 4টা গোল দিয়েছে ঠিক আছে, কিন্তু ব্রাজিল দল কিন্তু মানে খারাপ দল না। ব্রাজিলের প্রতিটা প্লেয়ার ইউরোপিয়ান ভালো ভালো ক্লাবে খেলেন। তবে যথেষ্ট সব ভালো থেকে বড় প্লেয়ার যে এবং নাম এবং আপনার ভ্যালুতে তারা আর্জেন্টিনা প্লেয়ারদের থেকে অনেক এগিয়ে আছে। ব্রাজিলের যে অ্যাটাকিং লাইন আপ, সেই অ্যাটাকিং লাইন আপ আমি বলবো যে মানে বর্তমান সময় বিশ্বের সেরা লাইন আপের মধ্যে একটি। Right. আপনার রাফিনা লেফটে, রাইটে ভিনি, মাঝে খেলতেছে রড্রিগো। তো এই 3টা প্লেয়ার তো মানে গোটা বিশ্বে তোলপাড় করে দেওয়ার মতো প্লেয়ার ক্লাবে, ঠিক না? তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে, কারণ লিওনেল স্কলানি এই 3জনকে ফেরানোর জন্য সেদিনকে যে ট্যাকটিক্সটা খাটিয়েছে, সেটা হচ্ছে গিয়ে মিডফিল্ডে 5জন প্লেয়ার সেট করছে ওকে। আর্জেন্টিনা। তো মিডফিল্ডে হচ্ছে আপনার মানে প্রাণ কেন্দ্র, আপনার খেলাটা ফিক্সড করে দিবে মিডফিল্ড। আপনার মিডফিল্ড কতটা আপনাকে বল প্রেফার করতে পারবে, কতগুলো বল সার্ভিস করতে পারবে, সেটাই তো। স্কলানি আসলে অনেকদিন ধরেই তো আর্জেন্টিনা দলের দায়িত্বে আছেন। তিনি কিন্তু বেশ সুন্দর সুন্দর কথা বলেছেন যে আমরা এখন সফলতার দিকটা দেখছি, আমাদের কিন্তু ইসের দিকটাও দেখতে হবে, মুদ্রার অপিটটাও কিন্তু দেখতে হবে। সেটার কথাও কিন্তু তিনি বলেছেন যে এটার জন্য আমার প্লেয়ারদের কিন্তু অপেক্ষা করতে হবে, যে আমরা একসময় হারবো, ঠিক না? তো লিওনেল স্কলানির বিষয়টা হচ্ছে কি, সে প্রতিটা ম্যাচকে প্রতিযোগিতা এমন ভাবে করে, সে কখনো কোনো ম্যাচকে মানে হাল ছেড়ে দেওয়ার লোক সে না, যে অনায়াসে আমি এই ম্যাচটা জিতবো। সে এই ধরনেরই না, সে মানে প্রতিটা ম্যাচে 100% সে সিরিয়াসনেস নিয়ে দল সাজানো থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যে যে ডেভেলপমেন্ট করা দরকার, মানসিকতা, ফিজিক্যাল সবকিছুই সে প্রতিটা ম্যাচেই সে আলাদা আলাদা ভাবে সেটা করে থাকেন। তার ফলাফল আর্জেন্টিনা দীর্ঘ সময় ধরে পাচ্ছে। তো ব্রাজিলের যে বিষয়টা আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে কি, ব্রাজিল কিন্তু ফুটবলের একটা সৌন্দর্য। আমি আর্জেন্টিনা করি ঠিক আছে, আমাদের আর্জেন্টিনা ব্রাজিল দুটো একই সুতোয় গাঁথা। আপনি কথা বললে আর্জেন্টিনা আসবে, কথা বললে ব্রাজিল আসবে। এই দুইটা দলকে ছাড়া আপনি ফুটবল নিয়ে আলোচনা করাটা আপনার জন্য খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার এখন বেশ কিছু লোকজন বলছে যে না, আর্জেন্টিনা ব্রাজিলের বিষয়টাকে আমরা আলাদা করে নতুন একটা রাইভাল তৈরি করা উচিত, স্পেন, ইতালি, জার্মানি। কোনো দিনও হবে না। আপনার আর্জেন্টিনা ব্রাজিলে যদি কোনো সময় তারকাও না থাকে, এই দুই দল যখন খেলতে নামবে আপনার সমান জনপ্রিয়তা পাবে, ম্যাচটা সমান জনপ্রিয়তা পাবে। তো সেক্ষেত্রে ব্রাজিলের সফলতা কেন আসছে না আমি জানি না। আপনার আরেকজন ব্রাজিল সমর্থক থাকলে হয়তো সে বলতে পারতেন। ব্রাজিল খারাপ দল না, ব্রাজিলের মিডফিল্ড, ডিফেন্স, আপনার মার্কিনহোস, পিএসজির একটা মানে ভরসার বিষয়। মিডফিল্ডের কথা দেখেন, মিডফিল্ডে দেখেন, আপনি সেন্টার ব্যাকে দেখেন, আপনি অ্যাটাকিং এ দেখেন, প্রতিটা প্লেয়ার আপনার মানে একদম কমপ্লিট ফুটবল উপহার দিচ্ছে তার ক্লাবের হয়ে। কিন্তু দলের সাথে তাদের কেন যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে তাদের ছন্দটা মিলতেছে না, তাদের ক্যাপ্টেন্সি থেকে শুরু করে সবার খেলার ধরনের মধ্যে হয়তো একটা তফাৎ রয়েছে। কারণ আপনার রোনালদিনহো, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদোদের যে সময়, ওটা একটা ব্রাজিলিয়ান ফুটবল ছিল। মানে সবাই যেটা খেলতেছে ব্রাজিলিয়ান ফুটবলে খেলতেছে, কোনো প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান ফুটবল খেলতো না। ব্রাজিলিয়ানদের যে নিজস্ব যে খেলাটা, সেই খেলাটাই উপহার দিয়ে কিন্তু আজকে ব্রাজিলের যে অবস্থান, ব্রাজিলের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা কিন্তু প্লেয়ারদেরকে দেখার জন্য, তাদের খেলা দেখার জন্য। কিন্তু সেই খেলাটা আমরা মিস করছি, খুব ভাবে মিস করছি, ব্যাপকভাবে। কারণ ব্রাজিলকে এখন দেখলে মনে হয় যে কোনো দলের বিরুদ্ধে তারা হারতে পারে, এটা তো কোনোদিনও ছিল না। এগুলো ডেভেলপমেন্ট করা দরকার। বিশেষ করে তারকা প্লেয়ারের তো অবশ্যই একটা প্রভাব থাকে। এখন মেসি যখন দলে খেলে, অন্য দলের উপর চাপ থাকে শুধু মেসিকে নিয়ে। কিন্তু দেখেন, মেসিকে ছাড়া আমরা উরুগুয়েকেও হারাইলাম, ব্রাজিলকেও হারাইলাম। তা উরুগুয়েকে দিলাম 2 গোল, ব্রাজিলকে দিলাম 4 গোল। ব্রাজিলের সঙ্গে গোল করলো কালা, আপনার এনজো ফার্নান্দেজ করলো, আর তারপরে আমাদের 9 নাম্বার আলভারেজ করলো, তারপরে সিমিওনে করলো। হ্যাঁ, তো বিষয়গুলো ম্যাকঅ্যালিস্টার করলো। মেসির যে অপূর্ণতা, মেসির যে অভাব আমরা কিন্তু বুঝতে পারিনি। এইটাই আমাদের জন্য একটা মানে ভালো দিক, যে মেসির অনুপস্থিতিতেও যেন আর্জেন্টিনা পারফর্ম করতে পারে। তো ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আমরা
তাদের যে হারানো যে ঐতিহ্য ফুটবলের যে সাম্বা ফিরে আসুক, ভালো করুক তারা। কারণ রাফিনা তো আমাদের আবার দলের রাফিনা তো আমাদের ভাই ব্রাদার, বার্সেলোনার না। হ্যাঁ সেটাই সেটাই ভালো লাগছে। বার্সার খেলা তো, হ্যাঁ যেটা হচ্ছে কথা বলতে বলতে এই হচ্ছে অবস্থা। তো আপনার আমরাও আশা করি যে ব্রাজিল তাদের সাম্বার যে বিষয়টা আছে সেটা ফুটবলে আবারও ফিরে আসুক। তাদের কোচ ছাঁটাই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কোচ হ্যাঁ, ছাঁটাই কোচ করলে কি হবে। আঞ্চলতি নিয়ে কথা হচ্ছে, আঞ্চলতে Right. যাওয়ার পসিবিলিটি রয়েছে ব্যাপক। কোচের থেকেও বড় বিষয়টা হচ্ছে কি, আপনার একটা জিনিস কি, এখন আপনি তো নিয়মিত ফুটবল ফলো করছেন, আপনার সাথে এই বিষয়ে তো আমার মাঝে মধ্যে আলাপ হয়, মানে অফ দ্য টপিক। তো একটা জিনিস, এখন যে প্লেয়ারদের যে শিডিউল, গেমের যে শিডিউল, রাতে খেলা লাগছে লিগ, সকালে খেলা লাগতেছে চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে আপনার কান্ট্রি লিগ গুলো, মানে প্রচুর পরিমাণ খেলার ব্যস্ততা শিডিউল। প্লেয়াররা কিন্তু ব্যাপকভাবে আপনার টায়ার্ড থাকেন। এখন সুন্দর ফুটবল আমরা কতটা সামনে পাবো সেটা এখন আমাদের জন্য আসলেই, কারণ এত পরিমাণ ব্যস্ত শিডিউল ইউরোপিয়ান ফুটবলের। আপনি দেখেন যে ইটা পায় আপনার ন্যাশনাল টিমের খেলার যে ইটা পায়, ব্রেকটা পেলো, তার মধ্যে 48 ঘন্টা না যেতেই আবার বার্সেলোনার খেলা আজকে রাতে পোস্টপোন্ডের যে ম্যাচটা অসাসুনার সাথে। তো এটা তো একটা মানে মারাত্মক আপনার একটা জার্নি হয়ে যাচ্ছে, কারণ এক দেশ থেকে আরেক দেশ ট্রাভেলিং করা লাগছে প্লেনে ট্রাভেলিং করা তো সোটা মানে ফিজিক্যালি অনেকটাই দুর্বল করে দেয়। তো প্লেয়ার গুলোর ভালো খেলা বা ওই ধরনের ফুটবল সামনে উপহার পাওয়া আমাদের একটু সময় মানে খুব হবে, কারণ প্লেয়াররা ক্লান্ত থাকে, তো ম্যাক্সিমাম টাইম প্লেয়াররা ক্লান্ত থাকে খেলতে খেলতে। একদম একদম। তো আপনার হচ্ছে যেটা বলছিলেন যে 48 ঘন্টা যাওয়ার আগে লা লিগার খেলা শুরু হয়ে গেছে, বার্সেলোনার খেলা, এবং কি এর জন্যই আজকে রাফিনা কিন্তু বার্সেলোনার স্কোয়াডে থাকবেন না। এই যে যে ক্লান্তির হ্যাঁ, যে রাফিনা বিষয়টা রেস্টে আছে, থাকবেন। হ্যাঁ তার একটা রেস্টের বিষয় আছে, তিনি রেস্ট নিবেন। এবং কি মনে হয় বার্সেলোনার অবস্থা তো এখন এই মুহূর্তে লা লিগাতে ভালো, চ্যাম্পিয়ন্স লিগে ভালো। আমরা আলোচনার এবার আমরা শেষ এবার পর্বে। এবার আমরা মনে হচ্ছে লা লিগা জিতে যাব ফাইনালি, বুঝছেন? পসিবিলিটি অনেক বেশি, কারণ হচ্ছে কি আমরা কিন্তু এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিল টপে আছি। আজকে অসাসুনার সাথে আমাদের পোস্টপোনের যে ম্যাচটা, এটাতে আমরা নিঃসন্দেহে ফেভারিট। এখন দেখা যাক প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ব্রেকের পর কতটা ক্লান্তি থাকে। ইনশাল্লাহ আমরা জিতবো। তবে একটা বিষয় যেটা মানে জোর দিয়ে বলতে পারতেছি যে, কারণ আমরা এবার কেন টাইটেল রেসে এগিয়ে আছি, আমাদের কিন্তু অলরেডি আজকে 28তম ম্যাচ, আর মাত্র 10টা ম্যাচ থাকবে, ঠিক না? তো 10টা ম্যাচের মধ্যে আমাদের দেখা হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। দেখা হবে, সেটা হচ্ছে কি আপনার কততম ম্যাচে রিয়ালের সাথে দেখা হবে আমাদের মের 11 তারিখে, এপ্রিল মে নেক্সট মান্থে। রিয়াল মাদ্রিদ আর রিয়াল বেটিস, এই দুইটা দলকে একটু টাফ, এই দুইটা দল টাফ। মানে এই দুইটা দল ছাড়া যে দলগুলো আছে, ভিলারিয়াল, তারপরে আপনার অ্যাথলেটিক ক্লাব, স্পনিয়ল, এইসব ক্লাবের সাথে যদি হোঁচট না খাই, আমাদের মানে পয়েন্ট যদি না খোয়ানো যায় না, তাহলে ইনশাল্লাহ আমরা এবার মোটামুটি ভালো ভাবে এবার লিগটা জিততে পারবো। একদম কিন্তু এর মাঝে যদি আবার ব্রুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যদি আবার আমরা হোঁচট খাই, তাহলে মানসিক ভাবে আমরা একটা পাবো। খেলাগুলো দেখেন আপনার, বার্সেলোনার শিডিউলের মধ্যে ব্রুসিয়ার সাথেও খেলা আছে, আবার অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে একটা খেলা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার কোপা দেল রে, মনে হয় কোপা দেল রে না, কেউ যেন কোয়ার্টার ফাইনাল, যেটা 4-4 এগ্রিগেটে আমরা যেটা শেষ করলাম ইসে, হ্যাঁ হ্যাঁ, বার্সেলোনা নিজের মাঠে। সেমিফাইনাল। হুম। তো এইটাই টাফ, আর বাকি যা আছে দেখি কি হয়, আল্লাহ ভরসা। কি মনে হয়, যেরকম কোপা দেল রে আছে সামনে, তারপরে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা, প্রত্যেকটা সবার দৌড়ে কিন্তু অন্তত বার্সেলোনা অনেকটা এগিয়ে আছে। কি মনে হয়, ট্রেবল হয়ে যাবে কিনা? ভাই, এটা বলা যাচ্ছে না, এটা বললে মাদ্রিদ ফ্যানেরা ট্রল করবে আমাদেরকে নিয়ে। ট্রেবল জিততে আপনার এটা মানে আস্তে আস্তে, যদি আস্তে আস্তে, অসম্ভব কিছু না, যেমন সুপার কোপা কিন্তু অলরেডি আমরা জিতে গেছি রিয়াল মাদ্রিদের সঙ্গে, ঠিক আছে? আমরা যদি প্রেসারটা, আর যদি আপনার যদি এই লিগসের যেই ধারাটা
এটা যদি আপনার ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে, টেম্পোটা যদি ধরে রাখা যায়, রাফিনা যেভাবে পারফর্ম করতেছে, লামিন ইয়ামাল যেভাবে পারফর্ম করতেছে, আমার মিডফিল্ড থেকে যেভাবে পেদ্রি সাপোর্ট দিচ্ছে, কুন্দে সাপোর্ট দিচ্ছে, আপনার সেন্টার রাইট ব্যাক থেকে, বালদে লেফট ব্যাক থেকে, তারপরে মজার যে বিষয়টা, সাজনি যে ম্যাচেই নামে এখন পর্যন্ত আমরা হারি নাই সাজনিকে নিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি আমাদের সবকিছু মিলে যদি আমাদের ভাগ্য সহায় হয়, আমাদের পারফর্ম ঠিক থাকে, হলেও হয়ে যেতে পারে। তবে বলা যাচ্ছে না, এসব বলতে গেলে পরবর্তীতে মনে করেন আমাদেরকে নিয়ে হাসা, যদি বাই চান্স স্লিপ করে বসি তখন একটা বিপদ না? সেফ খেলতে হবে, আল্লাহ ভরসা, আমরা আশাবাদী। তাহলে তো দুইটা অলরেডি তো একটা জেতা হয়ে গেছে, দুইটা জিতলেই তো হলো, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই তো ট্রাভেল হয়ে গেল নাকি? না, আপনারা কোপা দেল রে তো জিততে হবে, সুপার কোপাটা তো ইউরোপ, সুপার কোপাটাও ধরে, কোপা দেল রেটা মেজরিটি বেশি। তবে ইউরোপিয়ান ফুটবল তো অনেক টাফ, আপনার চ্যাম্পিয়ন্স লিগটা কিন্তু খুবই টাফ কম্পিটিশন। আর রুশিয়াকে হারানোর পরে দেখা হবে বায়ার্ন মিউনিকের সঙ্গে। এখন আপনি বায়ার্নকে যতবারই হারান, আপনি নতুন করে ফেস হবেন, নতুন করে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। কারণ এফসি বায়ার্ন তো ছোট দল না, জার্মান জায়ান্ট। আমরা তাদেরকে গ্রুপ পর্যায়ে হারাইছি, তার মানে এই না তাকে আমরা নেক্সট ম্যাচেও মানে হেসে খেলে হারাবো। তারপর ব্রুশিয়াকেও আমরা হারাইছি, আপনি দেখেন আমরা বেনফিকাকেও কিন্তু হারাইছিলাম, কিন্তু বেনফিকাকে বলেন, ব্রুশিয়া বলেন, আর বায়ার্ন বলেন, সবার সাথে আপনি যতবার মুখোমুখি হবেন ততবার আপনাকে মানে পূর্ণ শক্তি নিয়ে নামতে হবে, জয়ের মানসিকতা নিয়ে নামতে হবে, যে তাদেরকে আমাকে খেলে হারাইতে হবে, ঠিক আছে? তাকে কোয়ার্টার সুপার 16টা করি, দেন বায়ার্নের যে সেমিফাইনালে দেখাটা, তারপরে দেখা যাক কি হয়। যদি ভালো হয়, হালা মাদ্রিদের সঙ্গে যদি দেখা হয় তাহলে তো আরো ভালো। ফাইনালে যদি মাদ্রিদের সঙ্গে দেখা হয়, আপনার সাথে লাইভে বলে যাই, ফাইনালে যদি মাদ্রিদের সঙ্গে দেখা হয় তাহলে আমরা এবারও মাদ্রিদের সঙ্গে জিতবো, কারণ এই মৌসুমে মাদ্রিদ আমাদেরকে হারাতে পারবে না, শিওর থাকে। আরেকবার বলেন বাইরে গেছিল, অডিও আসছে বাট ভিডিও আসে নাই, এবার বলেন। আচ্ছা, মানে এই ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যদি আমাদের মাদ্রিদের সঙ্গে দেখা হয়, তারপর লাইভে বলে রাখলাম যে ওদেরকে আমরা আবারও হারাবো। এই সিজনে মাদ্রিদ আমার সঙ্গে জিততে পারবে না, ঠিক আছে? যদি মাদ্রিদের সঙ্গে দেখা হয় তাহলে এবার চ্যাম্পিয়ন্স লিগ আমরা নিব, আর এর আগে যদি আমরা হেরে বাদ পড়ে যাই তাহলে তো বাদ পড়েই গেলাম। ওকে, ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আলাদাভাবে কাট করা হবে, সমস্যা নাই। ঠিক আছে, আলাদাভাবে থাকবো এবং আলাদাভাবে আপলোড করা হবে, দেখা যাক আপনার কথা আসলে মিলে যায় কিনা। আমরা অনেক সুন্দর একটা আড্ডা দিলাম আজকে, জমজমা আড্ডা দিলাম, আপনারা আমাদের সাথে অনেকেই একদম ভাই, একদম অনেকদিন পরে দেখা হলো। বলেছি হামজা চৌধুরী, আর্জেন্টিনা, ব্রাজিল, বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে, কারণ আমার সাথে যে গেস্ট আছেন তিনি অবশ্য আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফ্যান। তো এটা নিয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে আলোচনা হবে, বিশেষ করে বাংলাদেশের ফ্যান তো অবশ্যই। আসলে তার যেই কমফোর্টেবল জোন যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে আমরা দেখা অন্য কারোর সাথে দেখা হবে আপনাদের সাথে এবং আমাদের সাথে, এবং কি তখন বিভিন্ন দলের সাপোর্টাররা থাকবেন আমাদের লাইভে, এবং তখন আড্ডাটা আরো জমজমাট হবে। এবং একটা যখন পক্ষ বিপক্ষ বিভিন্ন দলের সাপোর্টাররা থাকে, আড্ডাটা অতটা জমে না। আমরা জমানোর চেষ্টা করবো আড্ডার সামনে। পরবর্তীতে আমাদের সাথে আড্ডা যখন আমরা লাইভে আসবো আমাদের সাথে যুক্ত থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন, এবং কেমন লাগলো আমাদের এই লাইভ চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। আর অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন মাহি, আপনি এত গুরুত্বপূর্ণ একটা রাতে আমাদের সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আবারও আড্ডা দিব, আমরা আবারও কথা হবে, অনেক বিষয় নিয়ে আড্ডা হবে। সামনে অনেক বড় বড় ম্যাচ আছে, সামনে মানে বিগ ম্যাচ, এবং কি বলতে না বলতে 2 দিন পর দেখবেন যে 2026 বিশ্বকাপও চলে আসছে, তখন টপিকের কোনো কমতি থাকবে না, সবকিছু নিয়ে আমাদের আসলে জমজমাট আড্ডা হবে, খেলাধুলার বিষয় নিয়ে কথাবার্তা চলতেই থাকবে, এবং বিশেষ করে ফুটবল নিয়ে তো অবশ্যই চলতে থাকবে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এবং অবশ্যই মাহি ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমাদের দর্শকরা। মাহি ভাই, দর্শকদের কিছু বলতে চান কিনা, আর্জেন্টিনার ফ্যানদের কিংবা ব্রাজিলের ফ্যানদের বিশেষ করে কোনো কিছু বলার আছে কিনা? আমি নিজে একজন ফুটবল ফ্যান, আমি মানে আমার পছন্দের স্পোর্টস আছে ফুটবলই, কারণ খেলাটা দেখে মজা পাই,
স্বল্প সময়ে বিনোদন থাকে সবচেয়ে বেশি, আর টান টান উত্তেজনা থাকে। দিন শেষে পুরোটাই একটা খেলা, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, তো আমরা মানে জয় থাকবে, হার থাকবে, বাট সম্মানের জায়গা থেকে আমরা সবাইকে সমর্থন করে যাব, এটাই আমাদের হোক। আর ভালো থাকুন সবাই, সবাই যার যার দলকে সাপোর্ট করুন, বিশেষ করে বাংলাদেশ ফুটবলকে ভালোবাসুন। এটাই আমাদের সম্পদ, এটাই আমাদের শেষ ঠিকানা। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, যখন আপনি যত আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরেন না কেন, আপনার বাংলাদেশের জার্সিটা পরে যতটা ভালো লাগবে, নিজের নিজের মনে হবে, নিজের একটা ফিল করার যে বিষয়টা আছে, সেই বিষয়টা কিন্তু অন্য কোনো জার্সি পরলে আপনি পাবেন না। হ্যাঁ, আপনি সাময়িক একটা আনন্দ পাইতে পারেন, কিন্তু আপনি লং টাইম কিংবা ধরেন মনের যে আত্মতৃপ্তির যে বিষয়টা আছে, সেই আত্মতৃপ্তিটা পাবেন না। কারণ এই আর্জেন্টিনা ব্রাজিল যতই বলেন আমাদের রক্ত না, হ্যাঁ, আমাদের বাঙালির রক্ত না, তারা সেই হাজার মাইল দূরের ভিন্ন কালচারের, ভিন্ন একটা দেশের ভিন্ন মানুষজন, তাদের নিয়ে আমরা এত মাতামাতি করি, আমাদের নিয়ে কেন মাতামাতি করতে পারবো না? আমাদের নিয়ে ওই মাতামাতি না করতে পারলে অটোমেটিক সেই মাতামাতিটা আসবে। এবং এটা আমরা দেখেছি বাংলাদেশ ভারত ম্যাচ যখন হয়েছে, আমার বোধহয় আমার লাইফে আমি কখনো বাংলাদেশের ফুটবল বিগ স্ক্রিনে দেখি নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিভিন্ন পয়েন্টে, ঢাকার ভিতরে অনেকগুলো জায়গায় বড় স্ক্রিনে বাংলাদেশের ফুটবল দেখানো হয়েছে, এবং নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম আরো অনেক জায়গায় বড় স্ক্রিনে ফুটবল দেখার আয়োজন করা হয়েছে। এটা আমার লাইফে আমি কখনো দেখি নাই। আপনার লাইফে আসলে দেখছেন কিনা আমি আসলে জানি না ভাই। না, এইভাবে আসলে কি যায়, এইটাই প্রভাব, এটাই হামজাদের প্রভাব, এটাই ফুটবলের ভালোবাসা, এটাই হচ্ছে একটা ভালো খেলা দেখার মানুষের প্রত্যাশা। তার জন্য মানুষ জায়ান্ট স্ক্রিন, আমরা জায়ান্ট স্ক্রিনে শুধু আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল দেখি। এবার আমার কাছে আসলে খুব ভালো লাগছে, আপনিও কাভারেজ করলেন আপনার পেজ থেকে। এটা আপনার মানে আপনি আমার মনে হয় আপনি যখন এটা কাভার করতে গেছেন, আপনার নিজের কাছে একটা গর্বের লাগছে যে আমার দেশের ফুটবলটা এইভাবে আমরা দেখতে পারতেছি। কারণ আমরা তো আগেই শিওর থাকি যে খেলা ভালো লাগবে না, গোল খাবো, হেরে যাব, বাট ওই মানসিকতা থেকে আমরা বের হয়ে আসছি। হামজা হামজা যে শুধু একটা ফুটবলার না, হামজা যে একটা পুরো আত্মবিশ্বাস আমাদের দেশের ফুটবলের জন্য, সেটাই হচ্ছে আমাদের ম্যাটার। হামজাকে এনে আপনি রাতারাতি কোনো পরিবর্তন করতে পারবেন না, হামজাকে এনে আপনি বিশ্বকাপে খেলতে পারবেন না, হামজাকে এনে আপনি এশিয়া কাপেও খেলতে পারবেন কিনা শিওর না, কিন্তু আপনি হামজাকে এনে আপনি কি পেয়েছেন? এক হামজাকে দিয়ে আপনি 10টা প্লেয়ারকে আপনি উজ্জীবিত করেছেন। এটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজ, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অর্জন। এর থেকে বেশি কিন্তু আপনার দরকার নাই। আপনি হামজাকে দিয়ে তো ইংল্যান্ডের মতো প্লেয়ারই তো বিশ্বকাপ জিততে পারে নাই, তো আমরা কিভাবে বিশ্বকাপ জিতবো বলেন? ঠিক না? ইংল্যান্ডের মতো দলই তো বিশ্বকাপ জিততে পারেনি হামজাকে দিয়ে, তা আমরা কিভাবে জিতবো? কিন্তু হামজা আসায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, এটাই আমাদের অর্জন। একদম অনেক সুন্দর একটা কথা বলছেন, অনেক অসাধারণ একটা কথা বলছেন। এটাই আমাদের অর্জন, এই অর্জন অব্যাহত থাকুক। আমরা অন্তত হেরে না যাওয়ার জন্য লড়াই করে জিততে, মানে লড়াই করে আসলে একটা ম্যাচ খেলতে চাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সেটার নিদর্শন কিন্তু শুরু হয়েছে। ভাই আমরা শেষ করতে যাচ্ছি, এবং ধন্যবাদ আমাদের সাথে যারা দর্শকরা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।